পরিবারে নতুন সদস্য এলে মানে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পরিবারের সকলে খুব ব্যস্ত হয়ে পড়েন যে এই শিশুটাকে কিভাবে যত্ন নেবেন। নানা রকম আয়োজন শুরু হয়ে যায় শিশুটাকে ঘিরে, কিন্তু আসলে কিভাবে যত্ন নিব, আসলে কি কি করা যেতে পারে আমার নতুন নবজাতকের জন্য। দর্শক, আজ পুরো অনুষ্ঠানটি সাজিয়েছি আমরা এই বিষয়ে কথা বলার জন্য। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজকে নবজাতক শিশুর যত্ন নেওয়ার জন্য কথা বলার জন্য আমাদের আজকে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার সৈয়দা জারকা জহির, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা কিন্তু সরাসরি যুক্ত থাকবেন আমাদের আজকের আয়োজনে। স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোন করতে পারেন এবং কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। এবং এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে পারেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনার নবজাতক শিশুর যত্ন সম্পর্কে জানতে। চলে যায় আজ আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে আজকে আমরা কথা বলবো নবজাতক শিশুর যত্ন নিয়ে। কিন্তু এই যে আমরা কথা বলছি যে নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে বা শিশু কত বছর বয়স পর্যন্ত আমরা তাকে নবজাতক হিসেবে আসলে বলবো? নবজাতক শিশুর সংজ্ঞা হচ্ছে শিশুর ভূমিষ্ঠ হওয়া থেকে 28 দিন বয়স পর্যন্ত। শিশুর 28 দিন বয়স পর্যন্ত সময়কালীনটাকে আমরা বলি নবজাতক। আচ্ছা, 28 দিন বয়স, 28 দিন বয়স পর্যন্ত একদম নবজাতক একজন শিশু। এরপরে তো সে শুধু শিশু হয়ে থাকছে। এরপরে আমরা বলি আর্লি ইনফ্যান্সি, মানে তার ইনফ্যান্টাইল পিরিয়ডটা শুরু হচ্ছে 28 দিন পর থেকে। আচ্ছা, একজন শিশু যখন প্রথম মায়ের কোলে আসে, তারপরে তো সরাসরি আত্মীয় স্বজনের কাছে চলে যায়, যে তারা সবাই তাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় যে নতুন একজন সদস্য এলো, অতিথি এসছে। তো ঘরে অতিথি আসলে যেমন একটা মিষ্টি দিয়ে আপ্যায়ন করা একটা ব্যাপার থাকে, তেমন নবজাতক শিশুদের আমরা কোলে পেলেই আগে মধু খাওয়ানোর চেষ্টা করি, যে মধুটা খাক তাহলে তার কথা সুমিষ্ট হবে। আসলে এটা কি যুক্তিযোগ্য কিনা যে আসলে মধু খেলেই তার ভাষ্যটা সুন্দর হবে বা মিষ্টি মধুর হবে? আসলে না, এটা আসলে পারিবারিক শিক্ষা, তার ভাষা কেমন হবে, তার ব্যবহার কেমন হবে। তবে যেটা আমাদের সম্পূর্ণ আমরা ভুল করি, জন্মের পরেই, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই তার নাড়ি কাটার আগেই মায়ের বুকে তাকে তুলে দেওয়া উচিত। এবং মা শোয়া থাকবে তার উপরেই, মায়ের উপরেই শিশুকে রেখে দেবে। এবং যত তাড়াতাড়ি পারে তাতে হবে কি, মায়েরও একটা মেন্টাল একটা স্টিমুলেশন হবে। এবং তাতে হবে কি, মায়ের বুকের দুধ খাওয়ানোর একটা আগ্রহ জাগবে এবং মা বুকের দুধ খাওয়াতে শুরু করবে। কারণ কি, আমরা যেটা বলে থাকি যে শিশু ভূমিষ্ঠ হওয়ার 1 ঘন্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের দুধ খেতে দিন, 1 ঘন্টার মধ্যে। তো সুতরাং এই সময় যদি বাইরে দিয়ে দিই আমরা বা অন্য কাউকে দিয়ে দিই, সেখানে অনেকগুলো সমস্যা। 1 নম্বর সমস্যা হচ্ছে এই যে আমাদের প্রচলিত চলে আসছে ট্রেডিশন যে একটু তাল মিশ্রির পানি খাওয়াই, মধু খাওয়াই, এটা খাওয়ানো যাবে না একেবারে। বাইরের কোনো কিছুই খাওয়ানো যাবে না শিশুকে, এটা 6 মাস বয়স পর্যন্ত, যদি না সে অসুস্থ না হয়ে থাকে। কিন্তু একটা সুস্থ বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধই খাবে 6 মাস পর্যন্ত, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। ভূমিষ্ঠ হওয়ার পরে এবং 1 ঘন্টা পর থেকে মায়ের বুকের দুধ, 1 ঘন্টার মধ্যেই শুরু করতে হবে মায়ের বুকের দুধ। আচ্ছা, সেক্ষেত্রে আমি আরেকটু শেষ করে নিই, যদি মধুতে কিন্তু বোটুলিনাম টক্সিন বলে এক ধরনের জীবাণু থাকে, তো সেই জন্য মধু একেবারেই দেওয়া উচিত না। এবং এই যে বেশিরভাগ খাওয়াই কি তাল মিশ্রির পানি, এটা দাদি নানি খালা ফুপুরা নিয়ে যাবে, তো এইটা করানো যাবে না, বাইরের কোনো কিছুই দেওয়া যাবে না। আচ্ছা, তো কোনো কিছুই দেওয়া যাবে না। আমরা বলছিলাম যে আপনি বলেছেন যে 1 ঘন্টার মধ্যে বুকের দুধটা খাওয়াতে। যদি কোনো কারণে 1 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এর মধ্যেও মায়ের বুকের থেকে দুধ নিঃসৃত হচ্ছে না, বাচ্চা কোনো কারণে খেতে পারছে না, সেই কারণে দেখা যায় অনেক সময় কি ফর্মুলা যে দুধগুলো আছে সেগুলো কি দেওয়াটা কি উচিত, নাকি অপেক্ষা করা উচিত যে মায়ের বুকে থেকে কখন স্টিমুলেট হবে মিল্ক? না, আসলে দেখুন, মায়ের বেবি হওয়ার পর থেকেই, ওই যে বললাম, মায়ের কাছে যত বাচ্চা থাকবে মায়ের তত মিল্ক প্রোডাকশনের স্পৃহা জাগবে,
মায়ের বডিতে। তো সেই জন্য মায়েরও একটা চেঞ্জ হতে থাকে। তো এই সময় অবশ্যই মায়ের ওখান থেকে কোলোস্ট্রাম মতো এক ধরনের সাদা ধরনের বা অফ হোয়াইট কালারের ডিসচার্জ বের হতে থাকে যেখান থেকে দুধটা বের হয়। তো সেটাই হচ্ছে কিন্তু কোলোস্ট্রাম বলে, মানে দুধের মতোই ওটা। যেটাকে আমরা বাংলায় বলি যে শাল দুধ। শাল দুধ, ইয়েস, আমি বাংলাটা ভুলে যাচ্ছিলাম, শাল দুধ। তো এই শাল দুধে কিন্তু অনেক উপকারিতা এবং সেটা অল্পতেই হয়ে যায়, যতটুকু পায় ঠিক ততটুকুতেই ওই বেবির জন্য সেটা কাভার হয়ে যায়। সেজন্য 6 ঘন্টা কেন, অনেকক্ষণই যদি ওইটা বাচ্চা টেনে নিতে পারে, টেনে খেতে পারে, তাহলে অবশ্যই সেটা দেওয়া উচিত এবং বাইরের কোনো কিছুই দেওয়া উচিত না। আর যদি বা বেবির কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো বেবিকে হসপিটালাইজ করতে হবে বা তাড়াতাড়ি ছুটে ডাক্তারকে নিতে হবে এবং উনি ডিসিশন নেবেন যে আসলে কি করা দরকার এই বেবিকে। আচ্ছা, ভূমিষ্ঠ হওয়ার পরপরই কি একজন শিশু বিশেষজ্ঞের কাছে কি দেখানো খুব বেশি জরুরি? অনেক সময় দেখানো হয়, অনেকে দেয় না। ভূমিষ্ঠ হওয়ার পরপর না, এখন বলা হয় যে যখন ভূমিষ্ঠ হবে সেই সময় একজন নবজাতক বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞ সেখানে স্ট্যান্ড বাই থাকবেন। আচ্ছা, শুধুমাত্র গাইনির ডাক্তার না, সেখানে একজন নবজাতক বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞ থাকতেই হবে যাতে শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার কি প্রয়োজন সেটা যেন উনি বুঝতে পারে, সেই অনুযায়ী বাচ্চার টেক কেয়ার করতে পারে, টেক কেয়ারটা করা যাবে। শিশু ভূমিষ্ঠ হয় সাধারণত দেখা যায় মাথা ভর্তি চুল নিয়ে। এই চুলটা দাদি নানিরা একদম 3 দিনের মধ্যেই ফেলে দিতে হবে এরকম একটা টার্গেট থাকে, যে না ফেলে দিলে এই চুলটা খারাপ, এটা কোনো তার ক্ষতি করবে, এরকম একটা প্রথা আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত প্রচলিত আছে। এই চুলটা আসলে কতদিন পরে ফেলা যায় বা 3 দিনের মধ্যেই কি এটা কি ফেলে দেওয়া খুব বেশি দরকার? না, এটা একেবারেই অপ্রয়োজনীয় একটা জিনিস যে অনেক বেশি মাথা ভর্তি চুল নিয়ে ভর্তি হওয়া, সে জন্ম হওয়া, ভূমিষ্ঠ হওয়া, সেটারও কিন্তু অনেক সময় পোস্ট টার্ম বেবিদের হয়, মানে সময়ের বেশি হয়ে যাওয়া, পরে হওয়া, যে সময় তার ভূমিষ্ঠ হওয়ার কথা তার থেকে অনেক পরে হচ্ছে, তাহলে তাদের হয়। অথবা যাদের মাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে সেই সব বেবিদের হতে পারে। তো সেটা একটা জিনিস। আর চুল বেশি হওয়ার পরে এটা 3 দিন, কোথাও কেউ 7 দিন বলে, কেউ 40 দিন বলে যে একদম বেবিকে পুরো চুলটা চেঁচে ফেলতে হবে, তা নয়, এটা একেবারেই ভুল ধারণা। এবং এটাকে মানে যদি কারো চুল তাড়াতাড়ি র্যাপিডলি বড় হয় তখন আমরা বলি যে কেচি দিয়ে কেটে দিতে পারেন। গরমের সময় একদম চেঁচে না দিয়ে, গরমের সময় বাচ্চা ঘেমে যেতে পারে, প্রচুর গরম, সেই সময় হলো বেবি, তো চুল বেশি বড় চুল হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, তো সেইটার জন্য সিজার দিয়ে, কাঁচি দিয়ে চুলটা কেটে দিতে পারে, ছেটে দিতে পারে, ছোট করে দিতে পারে, বাট একদম পুরো নাড়া করে দেয়া বা টাক করে দেয়া যেটা সেরকম শেপ করা যাবে না। কারণ হচ্ছে মাথায় ফাঁকা থাকে খুলিগুলো, তখনও পুরোপুরি জয়েন্ট হয় না। মাথার মাঝখানে যে অংশটা আমরা দেখি সাধারণত, মাথার তালুটা যেটা বলে, তালুটা ফাঁকা থাকে, তো এটা ক্লোজ হতে সময় লাগে, 1 বছরের মতো সময় লাগে। তো অ্যাটলিস্ট 8 মাসের মধ্যে চুলটা একেবারেই ন্যাড়া করা উচিত না। এটা চুল ছোট করে কেটে দিন, আমরা সেক্ষেত্রে বলি কেচি দিয়ে কেটে দিন। আরেকটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরপরই সবাই অস্থির হয়ে পড়ে বাচ্চাকে গোসল করানোর জন্য, সেটাও একদম করা যাবে না। বাচ্চার নাভিটা পড়বে, এটা নর্মালি বাচ্চা নাভি যখন পড়বে সেই নাভির গোড়াটা শুকাবে, তারপরে বাচ্চাকে গোসল করাতে হবে। আরেকটা জিনিস, বাচ্চা হওয়ার সাথে সাথে শরীরে কিছু মায়ের পেটের থেকে যে এক ধরনের আবরণ, একটা হালকা একটা ক্রিম কালারের আবরণ ওর বডিতে শরীরে নিয়েই আসে, ওটাকে ভার্নিক্স বলে। তো ওইটা তাড়াতাড়ি মোছার জন্য, ওটাকে ওয়াশ আউট করার জন্য গোসল সাবান পানি দিয়ে গোসল করে ফেলে, এটা একেবারেই করা যাবে না। ওই সহই বাচ্চাকে কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। এই সময় কি কোনো কিছু দিয়ে, যেমন এখন খুব আধুনিক একটা পাওয়া যায় যেটা হচ্ছে আমরা বলি যে ভেজা টিস্যু, যেটা উইপড করা, জাস্ট মুছে দেয়া, এগুলো কি করতে হবে? এটা একেবারে কুসুম গরম পানিতে অনেকে মুছে দেয়। না, এগুলো করা যাবে না, কিছুই করা যাবে না। এগুলো নিজেই শুকনো হয়ে একসময় জামা কাপড়ে ঘষাতে উঠে যাবে। আমরা কোনো তেল মালিশ করব না, কোনো হিট অ্যাপ্লাই করব না, কোনো সাবান লাগাবো না। মানে এই যতদিন না তার নাভিটা পড়ে যাচ্ছে ততদিন আমরা কোনো সাবান পানি দিয়ে গোসলও দিব না, পুরো শরীরটা মুছে দেওয়ার প্রয়োজন। খালি নাভি পড়ে যাওয়া না, নাভির গোড়াটা শুকাতে হবে। এই নাভি পড়ে যাওয়া বা এই যে একটা শুকিয়ে যাওয়াটা, এটা খুবই গুরুত্বপূর্ণ
একটা বিষয়, জি, কারণ এখান থেকে অনেক sepsis হতে নবজাতকে পারে। কিন্তু ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়। জি। আরেকটা যেটা যত্নটা হচ্ছে, কিভাবে নিবে একটু যদি বলে দেন আগে। থ্যাংক ইউ আপনার এই কোয়েশ্চেনের জন্য। আমি অনেকবার বলতে চেষ্টা করছি, আমরা যেটা পেয়েছি যে দাদি নানিরা ওই যে কুপিতে বা মোমবাতিতে হাতটা গরম করে গরম শেক দেয় ওখানে, এইটা একেবারেই না। আবার কেউ কেউ ট্রেডিশনালি কি করে, গোবর ওখানে অ্যাপ্লাই করে নাভিতে, এগুলো একেবারেই করা যাবে না, কিছুই না, না তেল, না হিট, না ওখানে সাবান, কিছু আলাদা না করে পানি, দিতে হবে। কিছুই দেওয়া যাবে না। শুধুমাত্র জন্মের পরে একবারই 7.1% ক্লোরহেক্সিডিন আছে, সেটা পাওয়া যায় দোকানে। তো ওইটাই খালি একবারই ওখানে লাগিয়ে দেবে, তারপরে ওয়েট করবে, নাভিটা শুকাবে, তারপরে শুকিয়ে ওইটা পড়ে যাবে, পড়ে গিয়ে শুকিয়ে যখন যাবে তখন গোসল করাবে। তার আগে সেক্ষেত্রে তো 4-5 দিনের একটা ব্যাপার থাকে, যে কখনো কখনো 6-7 দিন লেগে যেতে পারে, 6-7 দিন, 7 দিন 10 দিনও লেগে যেতে পারে। এর মধ্যে যদি পুরোপুরি শুকিয়ে না যায়, আবার কি ক্লোরোক্সিডিন দিয়ে যেটা মুছে দিয়ে, বা হেক্সিসল অনেকে ইউজ করেন, যে একটু কটন করে নিয়ে জায়গাটা ক্লিন আপ করে দিচ্ছে, ওটা কিছু লাগবে না। তবে একটা করবেন আপনারা, যদি এরকম আপনি যেটা বলেন যদি দেরি হয়, তখন একটু গন্ধটা শুকে দেখবে, বা নাভির গোড়ার চারপাশের কালারটা খেয়াল করবেন, যে কালারটা লাল বা কালো হয়ে যাচ্ছে কিনা, নাভির চারপাশে পেটের চামড়াটা, বা গন্ধটা শুকবে একটু, গন্ধটা অন্যরকম গন্ধ আসছে কিনা, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মানে অপেক্ষা করা যাবে না, দেরি করা যাবে না। আচ্ছা, এরপরে তো নাভিটা শুকিয়ে গেল, তার নাভিটা পড়েও যাচ্ছে, যখন পুরোপুরি শুকিয়ে গেল, এরপর তো আমাদের আসে গোসলের বিষয়টা। আসলে এত ছোট একটা শিশু, নবজাতক, তার তো পুরা মানে শরীরটা একটু নরম তুলতুলে, এই শিশু আসলে গোসলটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। এই গোসলটা হতে হবে অবশ্যই যেই পানি আমরা খাই সেই পানি দিয়ে, এটা বিশুদ্ধ পানি হতে হবে। কারণ কি, বাবুরা পেটে থাকা অবস্থাতেই কিন্তু, গর্ভাবস্থাতেই ওরা পানি খায়। এখন এই গোসলের সময় দেখা যায় যে ওরা পানি খেয়ে ফেলে, তো ওই জন্য এই পানিটা যেন আমরা যেই পানি আমরা খাই, বিশুদ্ধ পানি, সেই পানি দিয়ে গোসল করাতে হবে। এবং বাচ্চাকে গোসল করানোর সাথে সাথেই ওইটা কিরকম পানি, ঠান্ডা পানি না, হালকা গরম পানি, জাস্ট হালকা গরম পানি দিয়ে, বেশি গরম না, হালকা গরম পানি, কুসুম গরম যেটা বোঝায়, সেইটা দিয়ে তাকে গোসল করাবে, বা বেবি সোপ দিয়ে গোসল করালো, তারপরে বেবি অয়েল দিল, কিন্তু শরীরটা খুব তাড়াতাড়ি দ্রুত মুছে ফেলতে হবে। ফেলে তারপরে বেবি অয়েল হালকা দিল, বা ওকে রোদে নিল। সেটা বেবি অয়েল থেকে একটু জিজ্ঞেস করি, যে অনেকে মনে করে যে নবজাতক শিশু প্রথম 3 মাস বা 6 মাস যদি তাকে তেল দিয়ে মালিশ করা হয়, এই সময় অনেকে অলিভ অয়েল ইউজ করে, বা অনেক সময় দেখা যায় সরিষার তেল, এটাকে ব্যবহার করার চেষ্টা করেন, যেটা দিয়ে খুব জোরে টেনে টেনে একটু ম্যাসাজ করে দেওয়া, মালিশ করে দেওয়া, যাতে তার হাত পা শক্ত হয়, তার গঠনটা ভালো হয়, এরকম চেষ্টা করা হয়। দাদি নানিরা এটা করে থাকেন। আসলে মাসাজটা এটা ভালো সব বয়সের জন্যই, কোনো কিছুই নেগেটিভ কিছু না। এবং তেল দিয়ে একটু দিলে হয় কি, ওইটা একটু ময়েশ্চারের জন্য, ময়েশ্চার থাকে যেন স্কিনটা, সেটার জন্য তেল দেওয়া হয়। তবে তার থেকে জরুরি হচ্ছে সকাল 10টা থেকে বেলা 3টার মধ্যে অ্যাটলিস্ট প্রতিদিন 15 মিনিট করেও যদি রোদে রাখা হয় বাচ্চাটাকে, ডাইরেক্ট রোদ না হলেও চলবে, হালকা একটা কাপড় দিয়ে সেই সময় অ্যাটলিস্ট 15 মিনিট যেন রোদে রাখা হয়। এইটা হচ্ছে ভিটামিন ডিটা তার শরীরে আসবে, এইটা তার হাড়গুলোকে মজবুত করবে, মানে ভিটামিন ডি যেটা সে সরাসরি তখন নিতে পারবে। আরেকটা বিষয় একটু জানি, যে সেটা হচ্ছে শিশুদের, নবজাতক শিশুর ক্ষেত্রে দেখা যায় মাথার উপরে যে অংশটা, ওখানে হাত দিলে একটু নরম পাওয়া যায়, যেটা কথা বলছিলেন, যে চুল ছেঁচে দেওয়ার সময় দেখা যায় ওই যেটা সফট থাকে, এর জন্য পুরোপুরি ওই জায়গাটা একদম ক্লিন শেভ করা যাবে না। আসলে এই সফটটা কেন থাকে, বা এটা কতদিন সময় লাগে? এই সময়টাকে অনেক সময় মাথার উপরে তেল দিয়ে রাখার চেষ্টা করেন, যে দ্রুত যাতে জায়গাটা শুকিয়ে যায়। আসলে কি তেল দেওয়ার কি প্রয়োজন আছে কিনা, বা আলাদা করে কিছু টেক কেয়ার করবে কিনা? আসলে দেখুন, ওইটা হচ্ছে কি, মাথার খুলির যে বিভিন্ন পার্ট ভাগ থাকে, সেখান থেকে আস্তে আস্তে ওখানে ওগুলো বেড়ে ওগুলো জোড়া লেগে যায় পার্টগুলো। তো এখন যখন জন্ম হয়, তখন সাধারণত ওই জায়গাটায় 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, 2.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ডায়ামিটারে এরকম গ্যাপটা থাকে। তারপরে সেটা ক্লোজ হতে 8 থেকে 24 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, 8 থেকে 20 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু বেশিরভাগই 8 মাসে উপর থেকে মনে হচ্ছে যেন ক্লোজড, কিন্তু ভিতরে আসলে পুরোপুরি ক্লোজড হয় না, কিন্তু একটা জাস্ট ক্লোজ হতে থাকে, লেয়ার চলে আসে।
তো 8 মাস পর্যন্ত তখন দেখা যায় কি যখন ওই যে মানে বাসায় ওরা হাত দিয়ে দেখে ওটা নরম, ওখানে ওনারা তো জানে যে হয়তো এইখান থেকে ঠান্ডা লাগে, তালু থেকে ঠান্ডা লাগে, এই জন্য হয়তো তেলটা দিয়ে রাখে যাতে ওটা প্রোটেক্টর হিসেবে। কিন্তু এটা দেওয়া ঠিক না, প্রয়োজন নেই, বরং ক্যাপ দিয়ে রাখুন মাথায়, একটু একটা উলের ক্যাপ, শীতকালে হলে উলের ক্যাপ, গরমকাল আর যদি মনে করছেন যে বাতাসে একটু যাচ্ছে, ঠান্ডা একটু জায়গায় যাচ্ছে কোথাও প্রয়োজনে, তখন একটা ক্যাপ দিয়ে দিলেন, বেবি ক্যাপ, এইভাবে ঢেকে থাকে, কারণ ওখান থেকে ঠান্ডাটা লাগার চান্স বেশি। তো তেল দেওয়ার থেকে এটা বেটার, এটা অনেকটা বেটার। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের যেমন চুল, নবজাতক শিশুদের ক্ষেত্রে যেটা হচ্ছে চুল যেরকম বাড়ছে, হাতে পায়ে নখগুলো অনেক বাড়ে এবং এই সময় তার হাতে নানা রকম মুভমেন্ট হয়, তো নখগুলোকে কেটে দিতে হবে যেরকম আমরা নরমালি আমরা নখগুলো ছেটে দিই। অবশ্যই নখগুলো কাটতে হবে। কোনো শিশুর প্রতি সপ্তাহে বা 5 দিনের মধ্যেই কেটে ফেলা লাগে, তো ওরা যখন ঘুমাবে তখন সেই ঘুমের মধ্যে কাটতে হবে এবং নেল কাটার দিয়ে কাটতে হবে। ব্লেড দিয়ে কাটতে গেলে সমস্যা হয়ে যেতে পারে, হঠাৎ করে কন্ট্রোল নাও পারে, তখন হঠাৎ হয়তো সে নড়ে যেতে পারে, সেজন্য নেল সাবধানতা মেনটেন করে নেল কাটার দিয়ে কাটলে ওইটা মানে প্রিভেন্ট করা যায়। নবজাতক শিশুর ক্ষেত্রে আমরা মেডিকেল টাইমে একটা গোল্ডেন আওয়ার একটা টাইম বলে থাকি, এই টাইমটা সম্পর্কে যদি আসলে গোল্ডেন আওয়ার হচ্ছে 1 মিনিট। গোল্ডেন আওয়ার বলতে হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে আমার বেবিকে প্রিপেয়ার করে ফেলতে হবে, তাকে ব্রেস্ট ফিডিং এর জন্য প্রিপেয়ার করে ফেলতে হবে। তো সেই গোল্ডেন আওয়ারে একটা আছে গোল্ডেন মিনিট, একটা হচ্ছে গোল্ডেন আওয়ার। দুটো যদি বলেন আমাদের দর্শকদের। আচ্ছা, গোল্ডেন মিনিটটা হচ্ছে বেবিকে তাড়াতাড়ি করে, যে এই বাচ্চার মুখে যদি কোনো পানি থাকে সেগুলো সব, শরীরটা পুরো মুছে, মুখের পানি ক্লিয়ার করে সারা শরীর মুছে পেঁচিয়ে নিয়ে মায়ের কাছে দিয়ে দেওয়া, এবং মা মানে যত তাড়াতাড়ি পারা যায়, বা যদি খারাপের দিকে যায় আমরা অবজার্ভ করব যে তার মধ্যে যদি তার অক্সিজেন লাগে অক্সিজেন দিব, বা তার হার্ট রেট যদি কমে যায় তাহলে আমাদের সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আর গোল্ডেন আওয়ারটা হচ্ছে তাকে ওই যে তাকে মুছে, তাকে তার বডি টেম্পারেচারটা ঠিকমতো যেন থাকে, মায়ের বুকের ওপর তুলে দিয়ে, দরকার হলে মা শুদ্ধ বেবিকে একটা আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে দিতে হবে, এবং দিয়ে মায়ের সাথে রাখতে হবে বেবিকে, এবং তাড়াতাড়ি করে মাকে বুকের দুধ ওই 1 ঘন্টার মধ্যে শুরু করতে হবে। অসাধারণ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আক্কেলপুর জয়পুরহাট থেকে ইউসুফ বলছি। জি ইউসুফ, আপনার প্রশ্নটি করুন। আমার ছেলে বাচ্চার বয়স হচ্ছে এখন 20 মাস। আচ্ছা। তো বাচ্চাটা ওজন দিন দিন একটু কমছে মনে হচ্ছে, আর অসুখ হলে কোনো ক্রমে ওষুধ খেতে চায় না। জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ওই ওষুধটা একদম খেতেই চায় না, অনেক জোর করা হলে বাচ্চাটা কোনো ক্রমে ওষুধ খেতে চায় না। তো এই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি? জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক কোনো প্রশ্ন করবেন? আসলে আমরা আজকে যেহেতু নবজাতক নিয়ে কথা বলছি, মানে 28 দিন বয়স পর্যন্ত কথা বলছি, আমার মনে হয় এই পর্যন্ত কোয়েশ্চেনগুলো হলেই ভালো হতো। তারপরেও বলছি আপনাকে যে 20 মাস বয়সে এইসব বাচ্চারা ইউজুয়ালি একটু চুজি হয়ে থাকে। এই সব বয়সে ওরা ঠিক এক্সপ্লেন করতে পারে না ওরা কোনটা পছন্দ করে। যেমন আপনি অসুখ হলে যেটা বলছেন ওষুধ খায় না, আর তার আগে বললেন যে তার মনে হচ্ছে আপনার কাছে ওজন কমে যাচ্ছে বা খাওয়ার রুচি কম, খেতে চাচ্ছে না। তো যদি খেতেন, এই সব বয়সে কিন্তু ওরা খেতে ইউজুয়ালি চায় না। এই বয়সটা একটু, তবে ওজন কমে যাচ্ছে এটা না, এটা হচ্ছে বেবি বাড়ছে, ওর লম্বা হচ্ছে হয়তো। এখন আপনাকে এটা রেকর্ড করতে হবে, আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হলে হবে না, এটাকে ওজন মাপতে হবে। আপনি অ্যাটলিস্ট মাসে মাসে একবার করে ওজন মাপলে বা 15 দিন পর বা 1 মাস পর পর ওজনটা মেপে আপনি যদি ওইটাকে লিখে রাখেন, রেকর্ড করে রাখেন, তারপরে আপনি যদি বলেন তখন বোঝা যাবে যে এরকম আসলে ওজন কমে যাচ্ছে কিনা। অসংখ্য ধন্যবাদ। আমরা ওষুধ খাওয়ার ব্যাপারে বলি যে ইমার্জেন্সি যেমন ওষুধ, ধরেন জ্বর উঠলো
অনেক, তাকে প্যারাসিটামল। তো প্যারাসিটামলের অনেকগুলো কয়েকটা ভেরিয়েন্ট আছে, যেমন ব্যানানা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, মানে বুঝে যে সে কোনটা কোন নিতে ফ্লেভারটা পারছে। পছন্দ করে। আবার হচ্ছে কিছু পদ্ধতি তো আমরা অবলম্বন করতে পারি যে সে ডিরেক্ট ওষুধ খাচ্ছে না, কোনো কিছুর সাথে মিশিয়ে যদি দেয়া কোনো সম্ভব। কিছুর সাথে মিশিয়ে বা অসংখ্য ধন্যবাদ। সাপোজিটরি আমাদের দিয়ে। সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতি থেকে এসে আমরা নবজাতক শিশু ওজন সম্পর্কে আরো জানবো। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম নবজাতক শিশুর যত্ন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার সৈয়দা জারকা জাহির। আমরা কিন্তু কথা বলছিলাম, জেনেছি অনেক কিছু আপনার কাছে, যে নবজাতক শিশুদের আসলে কীভাবে যত্ন নিব, শুরুটা কীভাবে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে সময়ের কিছুটা আগে, সেক্ষেত্রে ওজনটা কম থাকে। অনেক সময় সময়টা যদি পরে ভূমিষ্ঠ হয়, সেক্ষেত্রে ওজনটা একটু অনেক সময় কমে যায়। আসলে কোন ওজনটা, কতটুকু ওজন হলে শিশু সুস্থ থাকবে বা ভালো? বাচ্চার জন্মের সময়ে স্বাভাবিক যে ওজনটা থাকা দরকার আমাদের দেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে 2.5 কেজি থেকে 4 কেজি, 4 কেজি, মানে 2.5 কেজি থেকে 4 কেজি সোজা বাংলায়। তো 2.5 কেজি থেকে 4 কেজি হলে এটা হচ্ছে নরমাল, তার জন্মের সময় যে ওজনটা থাকা দরকার সেটা। 2.5 কেজির নিচে যদি থাকে তাহলে সেটা হচ্ছে তার মানে লো বার্থ ওয়েট আমরা বলি। তো সেটা যদি বাচ্চা বিভিন্ন কারণে হয়ে থাকে, একটা হচ্ছে আপনি যেমন বললেন বাচ্চা সময়ের আগে হয়ে গেলে, অথবা বাচ্চা সময়ের পরে হলে, অথবা সময় মতোই হলো কিন্তু কোনো কারণে হয়তো তার ওজনটা কমে গেছে, ওজনটা হল্ট করে গেছে, ওজন বৃদ্ধির ব্যাপারটা যখন সে গর্ভাবস্থায় ছিল, তাহলে সেটাকে আমরা তখন বলি স্মল ফর জেস্টেশনাল এজ বা IUGR, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। তো এই বাচ্চাদের আমাদের একটু স্পেশালি একটু হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, স্পেশালি হ্যান্ডেল করব কি করে বা ওজনটা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে কথা বলবো, কিন্তু আর আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সুরাইয়া বলছি গুলশান থেকে। জি সুরাই, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার বাচ্চা হলো 10 বছর বয়স। ওর বাথরুমের প্রবলেম, মানে ওর IBS টাইপের একটা সমস্যা। ও যখনই বাইরের খাবারটা খেলেই ওর বারবার মানে 8বার পর্যন্ত বাথরুম পেয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর এছাড়া বাসার খাবার খেলে অত হয় না, তাও 3-4 বারের কম হয় না। কিন্তু বাইরের খাবারটা খেলেই সেদিন রাতেই দেখা যায় ওর মানে 3-4 বার রাতেই হচ্ছে, এবং পরের দিনও সে সেভারাল টাইমস তার বাথরুমে যেতে হচ্ছে। এটা যে লুজ যে হচ্ছে তাও না, আবার কনস্টিপেশন যে তাও না। আচ্ছা, জি, কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। তবে দর্শক, আজ আমরা কিন্তু কথা বলছিলাম নবজাতক শিশুদের যত্ন নিয়ে বা তাদের নানা রকম সমস্যা নিয়ে কিন্তু কথা বলছিলাম। নবজাতক শিশুটা কত বছর পর্যন্ত হবে সেটাও কিন্তু আমরা বলেছি, প্রথম 28 দিন বা 1 মাসের মধ্যে যে শিশুগুলো আছে তাদেরকে নিয়ে। তারপরে আমি একটু আমাদের বিশেষজ্ঞ অতিথিকে আপনার কাছে একটু জানতে চাইবো যে দর্শকের প্রশ্ন যদি একটু উত্তর দেন, সংক্ষেপে হলেও যদি কিছু বলেন। না, উনি যেহেতু বলতে পেরেছেন IBS, সেই জন্যই উত্তরটা দিচ্ছি আসলে। তা যেটা হচ্ছে আপনি নিজেই বলছেন যে আপনার বাচ্চা বাইরের খাবার খেলে তার হচ্ছে, তাহলে আপনি বাচ্চাকে ঘরে তৈরি খাবার দিন। সবার আগে হচ্ছে এটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনাকে ও যে খাবার পছন্দ করছে সেগুলো আপনি ঘরে বানিয়ে খাওয়ান। হয়তো বাইরের তেলটা তার হচ্ছে না বা হজম হচ্ছে না খাবার, হ্যাঁ, বাইরের তেলটা যেটা ইউজ করছে ওরা বা বাইরের যে ওয়েতে তারা রান্না করছে সেইটা হয়তো ওর জন্য সুবিধার না, তো ওর পরিপাকতন্ত্র হয়তো সেটার সাথে অ্যাডজাস্টেবল না। এই জন্য আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব বারবার যে আপনি নিজে ঘরে তৈরি করা খাবার দিন, যতটুকু সম্ভব হয় অ্যাভয়েড করুক। জি, আমরা আমাদের আজকের বিষয়ে কথা বলি যে ওজন যদি কমে যায়, যেটা সম্পর্কে আপনি বলছিলেন যে ওজন যদি কমে যায় তার যত্নটা একটু আলাদা করে নিতে হবে। এই আলাদা যত্নটা আসলে কি হবে বা এটা ওজনটা বাড়ানোটা প্রয়োজন কিনা? আসলে ওজন কমে যায় না, মানে ওজনটা তার বৃদ্ধি হয়নি। এটা ওজন কমে যাওয়া আবার অন্য ব্যাপার, সেটাকে বলে ওয়েট লসটা অন্য ব্যাপার, কিন্তু আসলে ওজন বাড়াটা তার হয়নি সময় মতো। তো এটা হচ্ছে যে আমাদের আছে, যেমন আমরা এটাকে
1800 গ্রামের একটা কথা বলি, 1500 গ্রামের একটা কথা বলি, এইসব ব্যাপারগুলো আছে। তো 1800 গ্রামের নিচে হলে আমরা কি করি, সেই বাচ্চাগুলোকে ওরা হাইপোথার্মিক হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমরা যখন ওজন করে দেখব তখন দেখব যে 1800 গ্রাম আছে কিনা বা 1500 গ্রাম আছে কিনা, কত গ্রাম, মানে কত গ্রাম আছে কিনা তা না, তার ওজনটা কত আসলে। তারপরে হচ্ছে সেই অনুযায়ী আমরা ভাগ করে নেই। যেমন 1800 গ্রামের নিচে হলে বাচ্চাকে আমরা স্পেশাল একটা কেয়ার নেই, যেটা বলছিলাম যে তার শরীরের তাপমাত্রা কমে যায় খুব দ্রুত, এবং সে তাড়াতাড়ি হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, মানে তার শরীরে সুগার কমে যায়। সেই জন্য সেই বাচ্চাকে আমরা স্পেশাল মায়ের সাথে বা তার কেয়ার গিভার, তার সাথে যে থাকবে বাবা বা দাদি বা নানি, তার সাথে বাচ্চাকে বুকে জড়িয়ে রেখে আলাদা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা, প্লাস হচ্ছে তার মাথাটা কাভার করে রাখা, যাতে তার হিট লস না হয়, তার হাইপোথার্মিক না হয়ে যায়, মানে তার শরীরের তাপমাত্রা যেন না কমে যায়। এটাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার বলে। তো এইটা বাচ্চাকে অবশ্যই করতে হবে, এবং আমরা যেটা বলি যে ব্রেস্ট ফিডিং করতে হবে, এবং এডিকুয়েট শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে বোঝায় যেটা হচ্ছে শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যেই সে যে মুখে আর কিছু খাবে না মায়ের বুকের দুধ ছাড়া, এবং সেই শাল দুধ থেকে শুরু করে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, এটাই এনশিওর করা। এই মায়ের বুকের বরং মাকে বেশি করে পুষ্টি দিতে হবে, পুষ্টিযুক্ত খাবার খাওয়াতে হবে মাকে, তাহলেই মায়ের এডিকুয়েট পরিমাণ মতো ব্রেস্ট মিল্ক সিক্রেশন হবে, এবং মা খাওয়ালে বাচ্চা বাড়বে, ওজন বাড়বে। আর যেটা বলছিলাম যে 1500 গ্রামের নিচে হলে তাহলে সেই সব বেবিকে থার্মার বলে একটা আছে, আমরা সেইখানে রেখে তার হিট কন্টিনিউয়াস ওরকম একটা হিটের মধ্যে বা একটা স্পেশাল কেয়ার নিয়ে তাকে, কারণ কি এর সাথে কি রুমের টেম্পারেচারের কি কোনো কিছু তারতম্য করতে হবে কিনা, যে সে যে রুমটাতে থাকছে তার সেই রুমটার টেম্পারেচার চেঞ্জ করবে কিনা? তার রুমের টেম্পারেচারটা মিনিমাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, 25 থেকে 28-এর মধ্যে রাখতেই হবে। মানে এটা হচ্ছে মিনিমামটা, কারণ হচ্ছে সে মায়ের গর্ভাবস্থায় যখন থাকছে মায়ের কাছে, তখন কিন্তু ওখানে কিন্তু এটা গরম, মায়ের শরীরের ভিতরে তাপমাত্রা, আমাদের মানুষের শরীরের ভিতরে তাপমাত্রা গরম, তো সেইটার জন্য সে গরম ইয়েতে তার সে অ্যাডাপ্টেড। তাকে এখন হঠাৎ করে আমরা যদি ঠান্ডায় আনি তাহলে তার ঠান্ডা লেগে যাবে। তো এই জন্য অবশ্যই শিশুকে আমরা যে রুমে রাখবো সেটা মিনিমাম হিট হতে হবে 25 ডিগ্রি, তার তাপমাত্রাটা থাকতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 থেকে 28 হলে ভালো হয়। আর শীতকালে অবশ্যই তার ওর যেন রুম মানে ঠান্ডা যেন না হয়ে যায় রুম, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে রুম হিটার ব্যবস্থা করতে হবে, কিন্তু সেখানে যেন আলো বাতাস ভালো পাস করে সেটাও খেয়াল রাখতে হবে। মানে দিনের আলোটা ঢোকার একটা ব্যবস্থা থাকে, দিনের আলো বা বাতাস। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা থেকে বলছিলাম, দেলোয়ার আমার নাম। জি দেলোয়ার। আমার একটা বিষয় ম্যাডাম জানার ছিল, যে ওই যে বাচ্চাদের যখন 6 সপ্তাহ বয়স হয় যে টিকা দেওয়া হয় 4টা, তো আমার নাতির বয়স 57 দিন। আমি তাকে গত 5 দিন আগে টিকাদান কেন্দ্রে নিয়ে টিকা নিয়ে আসছি, ঠিক আছে। আসার পর তার শরীরে একটু জ্বর আসছে, আর টিকাদান কেন্দ্র থেকে বলে দিচ্ছিল যে ওই তাপ আসলে ওই নাপা ড্রপ, হ্যাঁ, এটা খাওয়ানোর জন্য 8 ফোঁটা বা 10 ফোঁটা। জি। এখন এই গত 3 দিনের মধ্যে তার শরীরে তাপ আসছে, তাপ আসার পরে নাপা ড্রপ খাওয়াইছি 3 বেলা। আর ওই যে গতকালকে তাপটা একটু নামছিল, কিন্তু আজকে আবার তাপ আসছে শরীরে। তো এই শিশু বাচ্চাদের টিকা নেওয়ার পরে কতদিন পর্যন্ত ওই জ্বরটা শরীরে থাকে, বা কোনো কি ব্যবস্থা নিতে হবে কিনা এই বিষয়ে একটু পরামর্শ। অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য, কারণ শিশুদের টিকার ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব বেশি সচেতন এবং তার সাথে দ্বিধাদ্বন্দ্বে ভুগিয়ে যে আসলে কবে থেকে টিকাটা শুরু করবে, এবং টিকা নেয়ার পরে প্রথম টিকাটা নেয়ার পরে যে জ্বর আসার ব্যাপারটা, এই জ্বরটা নিয়েও সবাই খুব ভীতির মধ্যে থাকেন একরকম। প্রশ্ন উত্তরটা যদি দিতে দেন। আচ্ছা, শিশু টিকা উনি খুব উপযুক্ত একটা কোয়েশ্চেন করেছেন। জ্বর এসছে বাচ্চা, আসলে যখন 4টা টিকা একসাথে দেওয়া হয় শরীর অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়, সেইটার জন্যই তাপমাত্রাটা হয়তো বেড়ে গেছে। আর শিশুদের তাপমাত্রা যেটা হয় যে ওদের তো এখনো ওই যে সেন্টার, এই তাপমাত্রা রেগুলেট করা যে সেন্টার, এটা ভালো মতো ডেভেলপড না, যার জন্য ওদের হয়তো দেখা গেল অনেক জ্বর উঠে গেল বা অনেক তাড়াতাড়ি জ্বরটা নেমে গেল, তো এই শরীর ঠান্ডা হয়ে গেল। তো এই যে টিকা নেওয়ার পরে স্বাভাবিক মাত্রায়
টেম্পারেচার থাকতে পারে, সেটা 2 দিন 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, সেটা স্বাভাবিক। আর ওর যদি আরও মানে এই যে উনি বললেন 3 দিন ছিল, তারপরে আবার থেমে গিয়ে আবার হলো, এটা আমার মনে হয় আপনি একজন শিশু বিশেষজ্ঞকে দেখে নিন। ওর অন্য কোনো কারণে ভাইরাল ফিভার হয়েছে কিনা সেটা হতেও পারে, সেটা একটু তারা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বেবিকে পরীক্ষা করে বুঝবে। আর নবজাতকের টিকা সম্পর্কে একটু আমি বলছি, আমরা একটু জানতে চাইবো যে আসলে কবে থেকে, উনি বলেছেন যে 6 সপ্তাহ পর থেকে আর কি টিকা নিয়ে, প্রথম 57 দিন বয়সে টিকা নিয়েছেন। আসলে টিকাটা নিতে হবে কিন্তু 42 দিন পূর্ণ হওয়ার পরের দিনই, যেদিনই 42 দিন পূর্ণ হবে তার পরের দিনই টিকাটা নিতে হবে। তবে শিশুর বয়স যখন 42 দিন হলো তার পরের দিনই যে তার টিকাটা নিতে হবে। এবং ওই হয়তো উনি কোনো কারণে নিতে পারে নাই, সেটা হচ্ছে মানে তাদের কাছে হয়তো ওখানে স্বাস্থ্যকর্মী যেতে পারেনি, বা উনি কোনো বা বাচ্চার হয়তো কোনো সমস্যা ছিল, ঠান্ডা বা ডায়রিয়া, তখন আমরা দেরি করে দেয়া হয়। তো সেইটা বা স্বাস্থ্যকর্মী যেতে ওই সময় যাবে, ওই সময় দেরি করে ফেলে ওই ইয়েতে, যে ওই হয়তো ওই দিনগুলোতে উনি দিতে যায়, সেইভাবে হয়তো দেরি হতে পারে। তো সেটা ঠিক আছে, আপনি শুরু করলেন, কিন্তু জন্মের পরেই কিন্তু একটা টিকা দেওয়া যায়। জন্মের পরপরই 7 দিনের মধ্যে বিসিজি টিকাটা দেওয়া যায়, এবং মুখে পোলিও ভাইরাস 2 ফোঁটা পোলিও খাওয়া যায়, পোলিও টিকা। এটা কি 7 দিনের মধ্যে? জন্মের 7 দিনের মধ্যেই এই দুটো দিয়ে রাখতে পারেন। তাহলে হলো কি 42 দিন বয়সে ওই যে বিসিজির ইয়েটা, ইউজুয়ালি বিসিজিতেই সাধারণত বেশি জ্বরটা ওঠে। তো বিসিজি যেহেতু দেয়া থাকে পরে, তখন কিন্তু 3টা চলে আসে একসাথে, 4টা হচ্ছে না, 3টা ইনজেকশন হচ্ছে আর একটা মুখে পোলিও খাওয়া হচ্ছে। তো সুতরাং তার অতটা মানে লোড পড়ছে না এত, ওই জন্য আমরা প্রিফার করি যে 7 দিনের মধ্যে একটা টিকা দিয়ে দিতে, বিসিজি টিকাটা। প্রথম টিকাটা একটা দিয়ে দিল 7 দিনের মধ্যে, যেটা হচ্ছে বিসিজি যে টিকাটা আছে সেটা আর কি প্রথম 7 দিনে দিবে, এবং এরপরে 42 দিনের ঠিক পরের দিনে যে বাকি 3টা টিকা দিবে। তাহলে শিশুর যে জ্বর আসার যে ব্যাপারটা বারবার, সেটা একটু অনেকটা একটু কমে যায়, অনেকাংশে কমে আসে। এর পরবর্তী টিকাটা আসলে 9 মাস পর্যন্ত একটা ধাপ থাকে, যেটা স্বাস্থ্যকর্মীরা তাদের একটা ছোট কাগজ ব্যবহার করে, এবং ওই কার্ডের মধ্যে সবকিছু দেয়া থাকে সময়টা। এই 9 মাসের মধ্যে যে টিকাগুলো দিচ্ছে, এরপরে কি বাড়তি কোনো না, এটা 9 মাস না, এখন এটা চলে এসছে 15 থেকে 18 মাস পর্যন্ত। তো যেটা হচ্ছে যে ওরা তো 6 সপ্তাহ মানে পূর্ণ হলে দিচ্ছে, মানে যেটা বললাম 42 দিনের পরের থেকে দিচ্ছে, এবং সেটা দেওয়ার পরে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে এই টিকাগুলো চলছে। তারপরে গিয়ে চলছে 9 মাস পূর্ণ হলে একটা দিচ্ছে, তারপরে 15 মাস পূর্ণ হলে 15 থেকে 18 মাসের মধ্যে একটা দিচ্ছে। এর বাইরেও কিছু আছে, এর বাইরে যেগুলো হচ্ছে সেটা মেনিনগোকক্কাল দিতে পারে, সেটা রোটা ভাইরাস দিতে পারে, এগুলো পাইপলাইনে আছে। আচ্ছা, এইগুলো দিলে সাধারণত দেখা যায় যে অন্য যে সমস্যাগুলো সেগুলো থেকে, এগুলো হচ্ছে আর্লি ইনফ্যান্সিতে। এরপরে কলেরা ভ্যাকসিন কিছু পাইলটিং হয়েছে আমাদের ইয়েতে আছে। এগুলো কোথায় আসলে অ্যাভেলেবল পাওয়া যায় বা তারা দিবেন কিভাবে? এগুলো আপনার উপজেলাতে সবগুলো সরকারি হাসপাতাল, থানা সদর হাসপাতাল, তারপরে হচ্ছে মেডিকেল কলেজ, এগুলোতে সব আছে। সবুজ ছাতা ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক, বিভিন্ন এনজিওস আছে, এগুলোতে সবখানেই ওখানে লেখা থাকবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এবং আপনি যেটা বলেন, ওদেরকে হলুদ লাল একটা কার্ড দেয়া থাকে, সেই হলুদ লাল কার্ডে লেখা থাকে যে কবে আসবে, সময়টা দিয়ে দেয় যে সেখানকার স্বাস্থ্যকর্মী কবে আসতে হবে, সময়টা কার্ডে উল্লেখ করে দেন, এবং উনি দেওয়ার পরে একটা সিগনেচার করে দেন, এবং পরবর্তী ডেট কবে সেটাও উনি ওখানে মেনশন করে দেন, এবং সেখানে ওইটাও লিখে রাখেন, ওখানেও লেখা আছে, ছাপানো আছে যে শিশুর এগুলো হলে কি হবে। এই যে জ্বর আসলে, ওই যে বলেছে স্বাস্থ্যকর্মী যে ওনাকে যে জ্বর আসছে, বলে দিয়েছে, কিন্তু তারপর এটা নোটিফাই করতে হবে যে আমার বাচ্চাকে আপনার এখান থেকে টিকা নিয়ে গেলাম। উনি কিন্তু ওখানে স্বাস্থ্যকর্মীর ওইখানে অপশন আছে মোবাইল নাম্বার দেওয়ার, অবশ্যই স্বাস্থ্যকর্মী তার মোবাইল নাম্বার ওখানে দিয়েছেন, তার সাথে কন্ট্যাক্ট করার একটা নাম্বার উনি দেবেনি, দিতে উনি নিজে হাতে লিখবেনি। তো তখন সেইখানে ফোন করে উনি জেনে নিতে পারেন।
যাতে এটা বাচ্চার একটা বড় সুবিধা যে আসলে শিশু পরবর্তীতে যদি জ্বর আসে বা সে তাপমাত্রা যদি অনেক বেশি থাকে, শুধুমাত্র জ্বর তখন না, কি আরো অনেক করবেন? ধরনের হতে পারে, যেখানে ইনজেকশন দিল সেখানে ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, বা শিশুর অতিরিক্ত কান্নাকাটি করতে পারে, বা শিশুর মাথার তালুটা ফুলে যেতে পারে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এগুলো অনেক রকমেরই হতে পারে। জি। সেটার জন্য অবশ্যই তাকে ফোন করতে হবে, জানাতে এবং হবে জেনে এবং নিতে শিশু হবে আসলে বিশেষজ্ঞের যে কাছে কি নিতে করতে হবে, হবে। কি জি, করতে অসংখ্য হবে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে দিশান। তো আমার বাচ্চার বয়স হচ্ছে, আচ্ছা আমার নাম দিশান, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, পাঁচলাইশ থানা থানা এখানে। তো আমার বাচ্চা হচ্ছে, ও হচ্ছে গত 6 দিন ধরে হসপিটালাইজ। ওর জন্মের পর থেকে এই করে নাই, মানে কান্না করে নাই। আচ্ছা, তো তারপরে হচ্ছে মানে আমরা তাকে হসপিটালে আনি, ওনারা বললো যে খিঁচুনি, তো খিঁচুনির ওষুধ চলতেছিল। তো গতকালকে তার খিঁচুনির ওষুধ আর অক্সিজেন গুলো অফ করা হয়েছে। এখন মায়ের দুধ খাওয়ানো হচ্ছে আর কি। তো ঠিক মতো ও আসলে সাকিং করতেছে না বা খাচ্ছে না। আচ্ছা। বাচ্চার বয়স হচ্ছে 6 দিন আজকে। জি জি। জি, অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন করবেন আমার দর্শককে? আপনার কাছে একটা প্রশ্ন আছে, বাচ্চাটা হয়েছে কোথায়, ওর জন্মটা হয়েছে কোথায়? ওর জন্ম হচ্ছে ফেনীতে। তো ওইখান থেকে হাসপাতালে না বাসায়? হাসপাতালে না বাসায়? হাসপাতালে। জি, হাসপাতালে এটা হয়েছিল। কি মানে নর্মাল? নর্মাল নর্মাল হয়েছে? ও কি সময় মতো হয়েছে না সময়ের আগে হয়েছে? সময় মতোই। মানে ওর লাস্ট আলট্রা যে রিপোর্ট ছিল, ওইখানে তার ডেটের 10 দিন আগে তার জন্ম হয়েছে আর কি। আচ্ছা, ওর 10 দিন আগে হলেও ওর যেটা হয়েছে, ও কি ছোট বাচ্চা হয়েছে? মানে ওজনটা তার কত ছিল? ওর ওয়েট ছিল 2.7 ছিল আর কি, ওর weight। আচ্ছা, 2.7 কেজি। জি। আচ্ছা, জি, অসংখ্য তো ধন্যবাদ দর্শক, অসংখ্য সাথে ধন্যবাদ। থাকুন। জি, এই কোয়েশ্চেনটা করার জন্য ধন্যবাদ। বাচ্চার খিঁচুনিটা কবে হয়েছিল আমি সেটা জানতে পারিনি, আগেই বলেছে যে disconnected হয়ে গেলাম। হাসপাতালে থেকেই অথবা না, কি সে ছিল বাচ্চাটা হাসপাতালে। কাঁদেনি। হ্যাঁ, বলেছে যে বাচ্চাটা জন্মের পরপরই কাঁদেনি। তো এটা হচ্ছে কি, আমাদের দেশে কিন্তু একটা ট্রেডিশন আছে, এটা হচ্ছে বিশেষ করে যারা বাড়িতে গিয়ে ডেলিভারি করে অনেক রিমোট এরিয়াতে, সেই সব জায়গায় আগে ট্রেডিশন ছিল যে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে উল্টে ধরে তারপরে জোরে পিঠে পিঠে ট্যাপ করা, ট্যাপ যেটা করে একটু বাড়ি দিয়ে তারপরে বাচ্চাকে কাঁদানো, সেটা একেবারেই করতে মানা করা হয়। এবং বাচ্চা হওয়ার পরে তাকে স্বাভাবিক পজিশনেই রাখবে, শুয়ে রাখবে, এবং সে বাচ্চা স্বাভাবিকভাবে শ্বাস নিবে, তাতেই তার সব নর্মাল সার্কুলেশনটা হতে থাকবে। তো এখানে হচ্ছে উনি যেটা বলছেন যে না, বাচ্চার 6 দিন ধরে ওই যেহেতু কাঁদে না, সেহেতু বাচ্চাকে ওখানে নেওয়া হয়েছে, তারপরে হসপিটালে থাকার পরে খিঁচুনি হয়েছে এটা বলছে, এবং বাচ্চাকে খাওয়াতে পারছে না। তো এটা বাচ্চাকে নিশ্চয়ই তারা একটা এক্সপ্লেনেশন দিবে। এবং আমরা সাধারণত যখন বাচ্চাকে এইসব নবজাতকদের ভর্তি করি, আমরা কিন্তু কাউন্সিলিং করি, মানে তাদেরকে প্রথমে অসুখটা, বাচ্চার কি অসুখ সেই সম্পর্কে বলি, তারপরে বাচ্চার এখন কি কন্ডিশন সেটা বলি, এবং বাচ্চার সেটার সাথে আমরা কি করছি ট্রিটমেন্ট, এবং সামনে আমাদের কি প্ল্যান সেটাও আমরা তাদেরকে তাদের সাথে কনভারসেশনে যাই, কাউন্সিলিং করি। তো আমার মনে হয় উনি সেটা পেয়েছেন। আর না পেলেও এগুলো তো অনেকগুলো কারণ থাকে, যেমন এই বাচ্চা কাঁদেনি, কারণগুলো আর কিভাবে খাওয়ানো যেতে পারে শিশুকে সেই সম্পর্কে জানবো একটা বিরতি নিয়ে এসে। দর্শক, সময় গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম নবজাতক শিশুর যত্ন নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার সৈয়দা জারকা জহির। বিরতিতে যাবার আগে আমরা একজন চট্টগ্রাম থেকে দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন, তার শিশুটির 6 দিন বয়স মাত্র, তার প্রথমে খিঁচুনির অসুবিধা ছিল, তারপরে সে হসপিটালেও ছিলেন, এখন বাসে, এবং খাওয়া দাওয়াতে সে ভালো করে সাক করতে পারছে না। আসলে এটা হচ্ছে বেবির হয়তো, এটা ওনার যেটা মনে হচ্ছে কথাটা শুনে, যেহেতু বাচ্চার নর্মাল ডেলিভারি হয়েছে, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হতে পারে একটা, যে বাচ্চাটা কাঁদেনি। অনেক সময় বাচ্চা কাঁদে না, তারপরে খাওয়ানোর ডিফিকাল্টি আছে, সেই জন্য ভর্তি করে। তো যখন বাচ্চাটাকে ভর্তি করলো, প্রথমে তো তারা যেহেতু বাচ্চা টেনে খেতে পারছে না, নিশ্চয়ই তার কোনো সমস্যার জন্যই তাকে তারা প্রথমে স্যালাইন দিয়েছে। এরপরে আমরা কি করি, তাকে বাচ্চাকে তাড়াতাড়ি দ্রুত ফিডিংয়ের প্র্যাকটিস করানো, অভ্যাস করানো হয়। তো
তো সেই ফিডিং প্র্যাকটিসে কিন্তু আমরা প্রথমেই চেষ্টা করি মায়ের বুকের দুধ দিয়ে তাকে খাওয়ানো, সেটা এনজি টিউব বলি, মানে নাক দিয়ে পাইপ ঢুকানো, বা অথবা ওজি টিউব। আমরা বেশি প্রিফার করি মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে দেওয়া, সেটা তার ওই স্টমাকে যেটা হচ্ছে খাদ্য পাইপ দেওয়া থাকে, এটাকে অনেকে ফুড পাইপ বলে। তো এই পাইপটা আমরা দিয়ে দিলাম, ফিডিং পাইপ। তো এই ফিডিং পাইপে আমরা যখন ওজি বলি আমরা যে ওজি ফিডিং, তো এখান থেকে মায়ের দুধটা নিয়ে এসে ওখান থেকে দিয়ে ঢেলে দেওয়া হয়। এরপরে আস্তে আস্তে আমরা কি করি, বাচ্চাকে প্র্যাকটিস করানোর জন্য ড্রপার ফিডিং দেই, তারপরে চামচ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করি। যদি সে টেনে না খেতে পারে চামচ বাটিতে খাওয়াবে, কিন্তু আমরা কখনোই বোতল ফিডিং এর কথা বলি না। আর বাচ্চার যেহেতু উনি বলছেন 10 দিন আগে হয়েছে, বাচ্চার খেতে যদি বাচ্চার কোনো সমস্যা না থেকে থাকে, মানে তার আমি বলতে চাচ্ছি জন্মগত ত্রুটি যদি না থেকে থাকে, বা তার অনেক বেশি ইনফেকশনের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে এই বাচ্চা নর্মালি তার সাকিং রিফ্লেক্স যেটা বলে সেটা থাকার কথা। এবং সে চাইলে মায়ের বুকের দুধ টেনে খেতে পারে, অথবা তাকে আপনি চামচ দিয়েও খাওয়াতে পারেন, অথবা ড্রপারও ব্যবহার করা যায়। যদিও আজকে আমরা কথা বলছিলাম নবজাতক শিশুদের যত্ন নিয়ে, তারপর একটু জানতে আপনার কাছ থেকে জানবো যে এটা অনেক ক্ষেত্রে জন্মানোর পরে কিন্তু মায়েদের শিখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়, তারপরে একটা প্রপার পজিশন যেটাতে ধরে বাচ্চাকে যদি ফিট করানো হয় তাহলে সে সরাসরি ফিটটা খুব ভালো মতন নিয়ে খেতে পারবে। সেই পজিশনগুলো যদি একটু বলে দেন। পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার আগে মাদের এই ব্যাপারে পড়ে নেওয়া দরকার। বা ভিডিও আছে, এখন তো অনেক মাই ফেসবুক ইউজ করেন, ইউটিউব দেখেন, গুগল করলে কিন্তু ভিডিওগুলো পাচ্ছেন। ওনারা কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ব্রেস্ট ফিডিং, পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট। এখানে কতগুলো ধাপ আছে, বাচ্চাকে কিভাবে ধরতে হবে, বাচ্চাকে এক হাতে পুরো বাচ্চার শরীরটা সাপোর্ট দিয়ে একদম বুকের কাছে ধরে নিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। তাতে বাচ্চার হবে কি, মাথাটা উপরে থাকবে, বাচ্চাকে বাচ্চার মুখটা ওয়াইড ওপেন থাকবে, তার এই পজিশনে নিয়ে বাচ্চাকে একটা খাওয়াতে হবে সুন্দরভাবে, মা আরাম করে বসে, বা মায়ের যেটা কমফোর্ট হয় যেভাবে বসে, দরকার হলে কোলে এক ধরনের স্পেশাল এখন বালিশ পাওয়া যায়, বা যে কোনো বালিশ পজিশন করে নিয়ে আরাম করে বসে বাচ্চাকে খাওয়াবেন। একজন দর্শক আছে, আমি একটু প্রশ্নটা নিতে চাই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক। জি, আমার প্রশ্ন হচ্ছে, যেসব মায়েদের সিজার হয় তাদের সিজারের পরে তাদের কন্ডিশন অনেকটাই অসুস্থতা থাকে, সেক্ষেত্রে সে ব্রেস্ট ফিডিং করাতে পারে না, তখন 1 ঘন্টার মধ্যে শাল দুধটা কিভাবে খাওয়ানো সম্ভব? জি, অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আসলে 1 ঘন্টার মধ্যে সেই শাল দুধটা খাওয়ানো সম্ভব, অবশ্যই সম্ভব, এবং 100% সম্ভব আমি বলবো। সেটা হচ্ছে ওখান থেকে এখন তো পাম্পও পাওয়া যায়, কিন্তু পাম্পও নাই, জাস্ট সিরিঞ্জ দিয়েও টানা যায়, বা ম্যানুয়ালিও ওখান থেকে নিয়ে কালেক্ট করে ওই শাল দুধটা নিয়ে বাচ্চাকে চামচ দিয়ে খাওয়ানো যায়, এবং খুব এটা সম্ভব, এবং অবশ্যই 1 ঘন্টার মধ্যে এটা খাওয়ানো সম্ভব। আরেকটা ইনফরমেশন দেই খুব সংক্ষেপে, সেটা হচ্ছে যে যখন সি সেকশন হচ্ছে বা সিজার হচ্ছে, সেটা কিন্তু একটা হাসপাতালেই হচ্ছে, এবং হাসপাতালে কিন্তু অনেক ট্রেন আপ নার্স থাকে, তাই না? তারা আপনি যদি চান একটু কষ্ট করলে কিন্তু তাদের হেল্প নিতে পারেন, তারা কিন্তু একদম স্বাচ্ছন্দ্যে আপনাকে এই সাহায্যটুকু করার জন্য একদম তৈরি থাকেন, যে আসলে বাচ্চাকে 1 ঘন্টার মধ্যে যে শাল দুধটা দেয়া, তাদের হেল্প নিলেই কিন্তু দেওয়াটা খুব বেশি সম্ভব হয়েছে। একদম আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমরা তো অনেক কিছু জিনিস নিয়ে জানি, শুনি এবং করার চেষ্টা করি, তারপরে হয়তো বা কোনো দিকে একটু এদিক ওদিক হলে একটু কম বেশি হয়ে যায়। তারপরে যদি একদম পুরোটা যদি গুছিয়ে একটু জানতে চাই যে একজন নবজাতক শিশুর যত্নটা আসলে কেমন হওয়া উচিত, সেটা সম্পর্কে এটা শুরু থেকেই আমাদের প্রিপারেশন থাকতে হবে। পরিবারে একটা নতুন মানুষ আসছে, সুতরাং তার জন্য আমাকে আগে থেকেই আমরা এইটা প্রিপারেশন নিতে হবে, যে হ্যাঁ আমার একটা বেবি আসছে, বা এখন তো অনেক সময় 2টাও আসে বাচ্চা, আমাদের এরকম ধরনের আল্ট্রাসাউন্ড করে আমরা জানতে পারছি সেটা। তো সুতরাং আমাদের সেরকম একটা প্রিপারেশন রাখতে হবে, সেরকম একটা রুম তৈরি করতে হবে, তার জন্য একটা স্পেস তৈরি করতে হবে, যে আমার যেমন বাবার হয়তো অফিস থেকে আসে রাত 10টার
10টার সময় এসে খুব ইয়েতে লো টেম্পারেচারে এসিটা দিয়ে দিলেন, উনি বাচ্চা খেয়াল করলেন না, বাচ্চা রাত্রেবেলা ঠান্ডা হয়ে গেল। তো সেইটা করা যাবে না, যে রুম টেম্পারেচারটা বললাম অ্যাটলিস্ট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। বাচ্চা একটুতেই অল্প সাউন্ডে বাচ্চা জেগে উঠবে, সেটা করানো যাবে না বাচ্চার জন্য। বাচ্চাকে আমাদের হাতের কাছে বাচ্চার জরুরি একটা ওষুধ, সেটা হচ্ছে প্যারাসিটামল। হ্যাঁ, এটা রাখতে হবে সাথে, যে হ্যাঁ প্যারাসিটামল ড্রপটা অ্যাটলিস্ট রাখি, যে তার তাপমাত্রা বেড়ে যেতে পারে, অনেক বেশি হাই হয়ে যেতে পারে, প্যানিক হওয়া যাবে না। আর হচ্ছে বাচ্চাকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, বাচ্চাকে খাওয়ানো, বুকের দুধ যেহেতু শুধুমাত্র বুকের দুধ দিতেই হবে। এবং এখন যেটা হয়, মায়েরা তাড়াতাড়ি অফিসে চলে যাচ্ছেন হয়তো কোনো কারণে, বা কোথাও বেরোচ্ছেন, দেখা যাচ্ছে যে এক পাশে পুরো বুকের দুধটা খাওয়ান না, তাড়াতাড়ি করে অন্য একটু খাইয়ে চলে যান। এই ক্ষেত্রে আমি বলবো মারা এক পাশে বুকের দুধটা পুরোপুরি খাইয়ে পরে অন্যটা, আর নতুবা সেই মিল্কটা উনি একটা কন্টেনারে রেখে ফ্রিজে রেখে যেতে পারেন, পরে বাচ্চাকে ওখান থেকে বের করে নর্মাল টেম্পারেচার আসলে সেটা বাচ্চাকে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সৈয়দা জারকা জহির আপনাকে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে নতুন সদস্যটিকে তার আয়োজনটাকে প্রস্তুতিটা শুরু হয় কিন্তু তার আসার অনেক আগে থেকে, আসার আগে থেকে তার জন্য প্রস্তুত হয়ে এবং হওয়ার পরে তাকে আরেকটু ভালো করে যত্ন করলে দেখবেন যে সে কিন্তু সুস্থ থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।